বিরতির পর স্বাগত। কাল দেখা গেছে রাজ্যের বেশ কয়েকটি প্রভাবশালীর বাড়িতে ইডির হানা। ড্রাগস মাফিয়াদের বারবারন্তে রাজ্যে প্রভাবশালীদের উপর কিন্তু এবার বিশেষ নজর ইডির। একাধিক প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টের উপর এবার নজর রাখছে ইডি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির উপরও নজর রয়েছে ইডির। গতকাল দিনভর আমরা একাধিক ছবি তুলে ধরেছিলাম এবং যেখানে দেখা গেছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে জেরা করে। তবে এরপর কি আপডেট এই মুহূর্তে উঠে এসেছে, কোন দিকে বিশেষ করে নজর রয়েছে ইডির আধিকারিকদের, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কাল দেখা গেছে একেবারে সকাল 5টা থেকে রাত প্রায় 7টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং আয়ের যে মূলত উৎস সেই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত ইডির হাতে কি কি এসে লেগেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 950 কোটি টাকা বা 900 কোটি টাকার উপরে ইডির আধিকারিকরা মনে করছেন যে এই স্ক্যাম রয়েছে এবং সেই মানে বেসরকারি মতে সেটা অবশ্য অনেক বেশি। তবে ইডির কাছে যে তথ্য প্রমাণ নিয়ে ইডি যে এই তদন্তে নেমেছে সেটা মোটামুটি 900 থেকে 1000 কোটি টাকার একটা কেলেঙ্কারির তদন্তে তারা নেমেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যে 1000 কোটি টাকার যে কেলেঙ্কারি, প্রায় আমি বলছি এটা 1000 কোটি টাকার যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি শহরের বা রাজ্যের প্রভাবশালীদের মদত ছাড়া এটা হতে পারে না বলে মনে করছেন ইডির আধিকারিকরা। এবং ইডির আধিকারিকরা এই যে তদন্ত সেটা কিন্তু দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই এখানকার যা রিজিওনাল অফিস, সেই রিজিওনাল অফিস কিন্তু তদন্ত শুরু করেছে। এবং গতকাল কি কি বাজেয়াপ্ত হয়েছে এবং কোথায় কোথায় তল্লাশি চালানো হয়েছে ঘন্টায় ঘন্টায় কিন্তু দিল্লির অফিসে মেল করে সপ্তাহে জানিয়েছেন ইডির আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে তোমাকে বলতে পারি যে ইডির আধিকারিকরা এখন মোটামুটি প্রভাবশালীদের যে যোগ, সেই প্রভাবশালীদের যোগের উপর তদন্ত তারা স্থির করতে চাইছে। তারা মনে করছেন যে এ রাজ্যের একাধিক প্রভাবশালী এই প্রত্যক্ষভাবে মানে পরোক্ষভাবে, মার্জনা করবেন, পরোক্ষভাবে এই ড্রাগের ব্যবসা নিয়ন্ত্রণ করত। গতকাল রাতভর যে বাড়িগুলিতে হানা হয়েছে তারা এ রাজ্যের হচ্ছে ড্রাগের কেউ হচ্ছে বড় ব্যবসায়ী, আবার কেউ হচ্ছে মানে ভিন রাজ্যেও তারা ব্যবসা করে। কিন্তু তাদের মাথার উপরেও অনেক প্রভাবশালীর হাত রয়েছে, যেই প্রভাবশালীদের কাছে এখনো ইডির আধিকারিকরা পৌঁছাতেই পারেনি। এখন ইডির আধিকারিকদের তদন্তের যেটা অগ্রগতি হবে সেটা হচ্ছে গতকাল এই তল্লাশি অভিযানের পর সেই সমস্ত প্রভাবশালীরা কিন্তু ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে। তারা বিভিন্ন নথিপত্র যে সরানোর কাজ সেগুলো তারা গতকালই করে ফেলেছে। তাই এখন নতুন করে এই প্রভাবশালীদের বাড়িতে বা প্রভাবশালীদের ডেরাতে নতুন করে ইডির আধিকারিকরা তল্লাশি চালাবেন না, বরঞ্চ এই যে প্রভাবশালীরা, সেই প্রভাবশালীদের আয়ের সঙ্গে যে সঙ্গতিহীন সম্পত্তি, সেই সম্পত্তির বহুদিন ধরেই তারা খোঁজ রেখেছেন, সেইগুলো নিয়ে বরঞ্চ ইডির আধিকারিকরা অনেক বেশি নাড়াচাড়া করবেন। এবং এই যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তালিকা তৈরি এবং তালিকা তৈরি করার পরই তারপরে সমস্ত তথ্য প্রমাণ হাতে নেওয়ার পর হয়তো 2 থেকে 3 জন প্রভাবশালীকে ডাকতে পারে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এবং এই 2-3 জন প্রভাবশালী যে রাজ্যের ড্রাগ ব্যবসার মূল নিয়ন্ত্রণ করছে সেটা কিন্তু ইডির কাছে বেশ কিছু কল ডিটেলস সহ তথ্য এসছে এবং সেই তথ্য অনুযায়ী তবে এখনই ইডির আধিকারিকরা তাদের ডাকবে না। ইডি আধিকারিকরা তাদের বিভিন্ন ভাবে ঘিরতে শুরু করেছেন। সমস্ত তথ্য প্রমাণ হাতে নেওয়ার পরই কিন্তু ইডির আধিকারিকরা ডাকবেন। এবং রাজ্যের বেশ কয়েকজন পুলিশ কর্মী তারাও এই ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তারা যে এখানে কোণঠাসা হয়েছে সেটাও কিন্তু ইডির নজরে রয়েছে। এবং একজন পুলিশ কর্মী তিনি পাহাড়ে কোনো একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হয়েছিল বলে শোনা যায় কিছুদিন আগে।
সেই পুলিশ কর্মীও একবার নাকি ড্রাগের বিরুদ্ধে পোস্ট করেছিলেন। এই বিষয়টাও কিন্তু ইডির নজরে রয়েছে। তবে ইডির এখনই ইডির যে আধিকারিকরা, সেই ইডির আধিকারিকরা পুরোটাই এখন তারা পেপারস ওয়ার্কের দিকে তারা নজর দেবে। পেপারস ওয়ার্কের নজর হয়ে যাওয়ার পরে তারা সমস্ত তথ্য প্রমাণ দিল্লিতে পাঠাবে। দিল্লি থেকে সবুজ সংকেত আসার পরই তারপরই তারা ফের অভিযানে নামবে। তবে এখন নতুন করে কোনো অভিযানে নামার সম্ভাবনা খুব কম, বরঞ্চ যে তথ্য প্রমাণগুলো তারা প্রভাবশালীদের যে কল লিস্ট, সেই কল লিস্ট তারা খতিয়ে দেখছে। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট তাদের নজরে এসছে। এ রাজ্যের বাইরে ভিন রাজ্যে তাদের একাধিক হোটেল ব্যবসায় তাদের ইনভেস্টমেন্ট, ফ্ল্যাট ব্যবসায় ইনভেস্টমেন্ট, বিশেষ করে নিউ টাউন, রাজারহাট চত্বরে এক একজন প্রভাবশালী অন্তত 10টা 12টা বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে এবং বিভিন্ন জায়গায় দিল্লিতে কারোর ফ্ল্যাট রয়েছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো ইডির নজরে এসছে। সেগুলো ইডি সেগুলো তালিকা তৈরি করে তার সম্পত্তির মূল্যায়ন, কত সালে সই সম্পত্তি কিনেছিল, কোন ব্যাংক থেকে টাকার লেনদেন হয়েছিল, না ক্যাশ পয়সায় টাকার লেনদেন হয়েছিল, এই সমস্তটাই কিন্তু নথি কিন্তু জোগাড় করতে আরো একটু সময় লাগবে এবং ইতিমধ্যেই কিছু নথি তারা জোগাড় করেছে। তার জন্যই এই তল্লাশি অভিযান। তবে নতুন করে আমার মনে হয় না আগামী 7 দিনের মধ্যে নতুন করে কোনো তল্লাশি কোনো প্রভাবশালীর বাড়িতে হবে। তবে যারা সাসপেক্টেড বা যারা এখনো পর্যন্ত নজরদারির আওতায় রয়েছে, বেশ কিছু নজরদারির আওতায় রয়েছে, সেখানে ইডির আধিকারিকরা বা ইডির যারা অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যেই রেকি করেছেন। সেই রেকি করে তারাও ইডির নজরদারিতেই রয়েছেন। এবার যদি দেখা যায় যে ইডির যারা ফিল্ড অফিসার যারা এই রেকির দায়িত্বে রয়েছেন বা যারা এই ইনপুট উপরতলায় দিচ্ছেন, তাদের যে পাওয়া তথ্যের ভিত্তিতেই, একদম নির্ভুল তথ্যের ভিত্তিতেই হয়তো নতুন করে একটা দুটো জায়গায় তল্লাশি চালাতে পারে। তবে নতুন করে তল্লাশি চালানোর সম্ভাবনা অনেকটাই কম এবং ইডির যে তদন্তের যে গতিমুখ, সেই গতিমুখ এখন হতে পারে যে যাদের বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে, মার্জনা করবেন, যাদের আটক করে গতকাল মানে জেরা করা হয়েছিল, তাদের কাছ থেকে যে বেশ কিছু নাম উঠে এসেছে ভিন রাজ্যের ব্যবসায়ীদের, তাদের এবার ডাকা হতে পারে এক এক করে এবং সেই সমস্ত যে লিঙ্কম্যানরা যারা রয়েছে, সেই সমস্ত লিঙ্কম্যানদের কথা আসতে পারে এবং এই যে ড্রাগ ব্যবসা যে বিভিন্ন ভাবে যে ত্রিপুরা থেকে বিভিন্ন কিভাবে ড্রাগ আসামে যেত, আসাম থেকে হাত পরিবর্তন হয়ে কিভাবে পশ্চিমবঙ্গে বা বিহারে যেত এবং মহারাষ্ট্রে যেত, এই যে বারবার হাত পরিবর্তন ড্রাগের, সেই হাত পরিবর্তন কিভাবে হয়েছে সেগুলো নির্দিষ্ট তো কিছু কালকে তথ্য পাওয়া গিয়েছে। সেই সমস্ত যে হাত পরিবর্তনকারী যারা রয়েছে এই ড্রাগের ব্যবসাটা নিয়ন্ত্রণ করতো, তাদের অনেককে ডাকতে পারে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তবে ইডির নজরে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী রয়েছে, তাদের সম্পত্তির উপর বহুদিন ধরেই নজর রাখছিল। এই যে তদন্তের কালকে যে আমরা দেখেছি, সেই তদন্ত কিন্তু কালকে থেকে শুরু হয়নি। এই তদন্ত আজ থেকে 2 মাস আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 2 মাসে বহু তথ্য প্রমাণ কিন্তু তারা নিয়েছে। এখন ইডির আধিকারিকরা পুরোটাই পেপারস ওয়ার্কের উপর তারা নজর দেবে, সমস্ত ফাঁক ফোকর দেখবে। দেখার পরে, কারণ ইডির মামলাতে একটা খুব ইন্টারেস্টিং, সিবিআইর মামলাতে বরঞ্চ বেল পাওয়া অনেক সহজ, কিন্তু ইডির মামলাতে বেল পাওয়া কিন্তু অনেক কঠিন। সেই ক্ষেত্রে ইডি চাইবে না যে হঠাৎ করে একজন অভিযুক্তকে গ্রেফতার করে সেই অভিযুক্ত 3 মাস পর বেল পেয়ে যাক, সেটা কিন্তু ইডির আধিকারিকরা চাইবেন না। তাই ইডির আধিকারিকদের এই যাত্রায় যদি একজন প্রভাবশালী ফসকে বেরিয়ে যায়, তাতেও যে 2-3 জন যদি তারা ধরে, সেই 2-3 জনকে যাতে তাদের 90 ডেজের মধ্যেই তাদের যাতে চার্জশিটটা ঠিক থাকে, বা যদিও তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাহলে সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের পর ফাইনাল যে চার্জশিট, সেই ফাইনাল চার্জশিট যাতে ঠিকঠাক থাকে এবং প্রত্যেকটা ডেটে যে তাদের কেস ডায়েরি গুলো হয়, সেই কেস ডায়েরির মধ্যে যাতে কোনো রকম কোনো ফাঁক না থাকে, সেইগুলোই মূলত এখন স্ট্র্যাটেজি তৈরি করবে। এই স্ট্র্যাটেজি তৈরি হওয়ার পরে একে
একেবারে নির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরেই হয়তো আরো একটা বৃহৎ আকারে ইডির আধিকারিকরা রাজ্য জুড়ে ড্রাইভ দেবে। তবে বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিভিন্ন যে বেসরকারি ব্যাংক, সেই বেসরকারি ব্যাংকের নথি ইতিমধ্যেই চলে এসছে ইডির হাতে। সেগুলোকে এখন পরীক্ষা নিরীক্ষা তারা করবে যে কোন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যদি ট্রান্সফার হয়, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, এই ক্ষেত্রে কোনো এই ড্রাগ ব্যবসায় কোনো বিদেশি যোগ রয়েছে কিনা, বিদেশি যোগ থাকলে সেগুলো কি ধরনের যোগ, সমস্তটাই তথ্য প্রমাণ তারা জোগাড় করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। সেগুলো একে একে আসলেই তারপর ইডির আধিকারিকরা একটা বৃহৎ গাইড এ রাজ্যের প্রভাবশালীদের ক্ষেত্রে দিতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এ রাজ্যের যে প্রশাসন, এ রাজ্যের যারা সৎ অফিসার, তাদের সঙ্গেও কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু যোগাযোগ হয়, এইগুলো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট যোগাযোগ হয়, তাদের থেকেও কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তারা পেয়েছেন। এবং সমস্তটা মিলিয়ে এখন দেখার যে ইডির আধিকারিকরা শেষ পর্যন্ত এই যে তদন্ত প্রায় 900 কোটি টাকার উপরে 9000 কোটি টাকার উপরে যে তদন্ত, সেই তদন্ত এখন কত দূর এগোয় সেটাই এখন দেখার বিষয়। আমরা জানি যে বিশেষ করে যখন শুটকি হোক বা যে কোনো কিছু যখন রাজ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে চুড়াই বাড়ি হয়ে রাজ্যে প্রবেশ করে। চুড়াই বাড়িতে তো নাকা পয়েন্ট রয়েছে, সেখানে পুলিশ কর্তারা বসেন এবং চেকিং করেন। তাদের চেকিং করার পরেও দেখা যায় যে নেশা সামগ্রী, বিশেষ করে গতকাল যে কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে ইডি, তার মধ্যে বেশিরভাগই দেখা গেছে যে তারা ফেন্সিডিলের ব্যবসা করে। অর্থাৎ এই যে ট্রাক দিয়ে বিভিন্ন জিনিসের গোপন কক্ষে ঢুকিয়ে এই ফেন্সিডিল, এই নেশা সামগ্রী আদান প্রদান হতো, এই বিষয়গুলি কি নিয়ে রাজ্য পুলিশের তেমন কোনো মাথা ব্যথা, বা রাজ্য পুলিশ বা যারা এই চেকিং এ বসতেন, নাকা চেকিং এ, তারা সঠিকভাবে চেকিং করতেন না, যার জন্য এই ধরনের জিনিস ধরা পড়তো না এবং যারা ড্রাগস মাফিয়ারা রয়েছে তারা ফুলে ফেপে উঠেছে। এবং গতকাল ইডির এই হানা, কি মনে করো কতটা চাপে রয়েছে রাজ্য পুলিশ? দেখো, রাজ্য পুলিশের কাছে চাপ ঠিক নয়, কারণ অনেক সময় এখন দেখা যাবে যে ইডির তদন্তের অভিমুখ দেখো কোন দিকে খুলবে, সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আমার পক্ষে। এবার হতেই পারে, দেখো প্রভাবশালী বলতে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত, এটা সবসময় ভাবা ঠিক নয়। এই যে তুমি যেটা বলছিলে যে চুরাইবাড়ি হয়ে রাজ্যে প্রবেশ করছে ড্রাগ, এবং চুরাইবাড়ি হয়ে এ রাজ্যের ড্রাগ আসাম হয়ে রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাহলে এই যে দীর্ঘ যাত্রাপথ, সেই দীর্ঘ যাত্রাপথে যদি নাকা পয়েন্ট গুলো, সেই নাকা পয়েন্ট গুলির যারা পুলিশ কর্মীরা, তারা যে ধোয়া তুলসী পাতা তেমনটা কোনো ভাবার কারণ নেই। এবং শুধু এ রাজ্য নয়, তারপরে যদি অসমে প্রবেশ করে, অসমেও যে সব ড্রাগ ধরা পড়ে তা কিন্তু নয়। এরপর পশ্চিমবঙ্গ হয়ে সেগুলো বিহার হয়ে উত্তর ভারতে পৌঁছায়। তাই পশ্চিমবঙ্গ পুলিশও যে সব ধোয়া তুলসী পাতা তাও নয়, আবার বিহার পুলিশও যে ধোয়া তুলসী পাতা তাও নয়। দেখো, এই যে তদন্ত, সেই এখন এটা একটা বৃহৎ কনস্পিরেসি, বৃহৎ তদন্ত। এখন এই তদন্তের জাল ইডি কিভাবে বেচাবে সেটা একেবারেই তাদের অভ্যন্তরীণ বিষয়। সবটা তো তারা সাংবাদিকদের বলে এই তদন্তের জাল বিস্তার করেনি, এবং তদন্তের জাল কিভাবে গোটাবে সেটাও একটা বড় বিষয়। তবে পুলিশ প্রশাসনের মধ্যে যে একটা অংশ এর সঙ্গে জড়িত, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এখন প্রভাবশালী বলতেই সবসময় যে রাজনৈতিক ব্যক্তি তা কিন্তু নয়। প্রভাবশালী বলতে রাজ্যের প্রশাসনের আধিকারিকরাও থাকতে পারে। তাদের মদত ছাড়া এত বড় প্যারালালি ইকোনমি চলছিল, এটা বাস্তব সত্য নয়। এবং তারা এই প্রভাবশালীদের মধ্যে অনেক আধিকারিকরা থাকতে পারে, তারা বিভিন্ন ভাবে মদত দিতে পারে। কারণ আমরা দেখেছি বিশেষ করে মহারাষ্ট্রে এবং গুজরাটে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অনেক সময় ইডির আধিকারিকরা সিবিআই আধিকারিকদের এরকম ড্রাগ ব্যবসায় জড়িত থাকার জন্য বহু কেসে গ্রেফতার করেছে। আবার ইডির আধিকারিকরাও এই ড্রাগ ব্যবসায় বা বেআইনি আর্থিক লেনদেনে বহু কেসে সিবিআই হাতে গ্রেফতার হয়েছে বা বিভিন্ন স্টেট পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এখন এ রাজ্যের যারা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক, এখন তারাও প্রভাবশালী। এখন এই যে ভাগ বাটোয়ারার টাকা, সে ভাগ বাটোয়ারার টাকা তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছায় না, প্রশাসনের একটা সর্বোচ্চ স্তরেও এই টাকা কিন্তু পৌঁছায় বলে নিন্দুকেরা বলেন। এখন কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কেউই টাকা হাত পেতে সামনে থেকে এখন আর নেয় না।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইডির তদন্তের যে অভিমুখ, সেই ইডির তদন্তের অভিমুখ এখন কোন দিকে হবে? এটা হতে পারে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে, সেটা হতে পারে প্রশাসনিক আধিকারিকদের ক্ষেত্রে, এবং প্রশাসনিক আধিকারিকদের যে বিনা মদতে এত বড় ডাক ব্যবসা চলছিল সেটা কিন্তু নয়। এবং এই ডাক ব্যবসার পিছনে প্রশাসনিক আধিকারিকরা তারা যদি যুক্ত থাকে, তারা কিভাবে যুক্ত ছিল, তারা কিভাবে এই আর্থিকভাবে লাভবান হতেন, সবটাই ধীরে ধীরে তদন্তের আওতায় নিয়ে আসতে চাইবে হয়তো ইডি। তবে ইডির আধিকারিকরা চাইবেন যে এই তদন্তে যাতে খুব বেশি তোমার হচ্ছে মানে ফাঁক তারা দিতে চাইবেন না, কারণ ফাঁক বলে যদি তারা বেরিয়ে যায় তাহলেই কিন্তু ইডি এবং সিবিআই ভূমিকা নিয়ে একটা প্রশ্ন কিন্তু সবসময় দেশের ভাবে উঠেছে যে ইডি এবং সিবিআই তার তদন্তে খুব একটা কিন্তু সাফল্যের যে রেট, সেই সাফল্যের রেট কিন্তু খুব একটা বেশি নেই। তাই নতুন ইডির আধিকারিকরা এখন অনেক বেশি সতর্ক থাকে। কারণ দেখো, হেমন্ত সোরেন থেকে আরম্ভ করে অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মন্ডল, কাকে না ইডি গ্রেপ্তার করেছে, কিন্তু কাউকেই কি ইডি এখনো পর্যন্ত মানে 2 বছর 3 বছরের বেশি ধরে রাখতে পেরেছে? সবাই কিন্তু আইনের ফাঁক বলে জামিন নিয়ে তারা কিন্তু এখন মুক্ত। অনুব্রত মন্ডল রাজনীতি করছেন, এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, তিনিও রাজনীতি করছেন। গ্রেপ্তার হওয়া তোমার হচ্ছে হেমন্ত সোরেন, তিনি তো ফের আবার চিফ মিনিস্টার হয়ে গেলেন। তো ইডির আধিকারিকরা এইরকম গ্রেপ্তার করতে গেলে তারা অনেক হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে ফাঁক ফোকর দেখেই তারপর তাদের পরবর্তী যে স্টেপ, সেই পরবর্তী স্টেপ নেবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্তে রাজ্যে প্রভাবশালীদের উপর নজর রয়েছে ইডির, বিশেষ করে বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলি উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে রাজ্যে অধিবেশন চলছে, বিধানসভা অধিবেশন, এবং অধিবেশনেও এই বিষয়গুলি আগামী দিনে উঠে কিনা তার দিকেও নজর থাকছে নিউজ ভ্যানগার্ডের। তবে গতকাল যে দিনভর ছবি উঠে এসেছে সেই ছবিতে কিন্তু স্পষ্ট যে রাজ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীরা কিন্তু এই ড্রাগ কারবারের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং তাদেরকেই জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তাদের থেকে একাধিক তথ্য বের করার চেষ্টা করা হয়েছে। গতকালই ইডির আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় গেছেন এবং সমস্তটা তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।